পশ্চিমবঙ্গের রাজনৈতিক অর্থনীতির নারীর স্পন্দন যদি বুঝতে হয় তাহলে প্রায়শই আমাদের একটা গোটা রাজ্যের বদলে একটিমাত্র বিধানসভা কেন্দ্রের গভীরে ডুব দিতে হয়। আজ আমরা ঠিক সেই কাজটাই করব, বর্ধমান উত্তর কেন্দ্রটিকে নিয়ে। এটা কিন্তু শুধু একটা আসনের হার জিতের বিশ্লেষণ নয়, এটা হলো তথ্যের ভিত্তিতে শাসনের একটা নকশা বা ব্লুপ্রিন্ট তৈরির চেষ্টা। চলুন শুরু করা যাক। তো বর্ধমান উত্তর পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র। যে কোনো বিশ্লেষণ শুরু করার আগে আসুন আমরা জায়গাটাকে একটু চিনে নিই, এর ভৌগোলিক অবস্থানটা বুঝে নিই। দেখুন, এখানকার মাটি খুব উর্বর। একদিকে যেমন ধান খেতে সোনা ফলে, তেমনি প্রতি বছর দামোদরের বন্যা এখানকার মানুষের জীবনে একটা অভিশাপের মতো নেমে আসে। আসলে এই মাটির চরিত্রই কিন্তু এখানকার মানুষের জীবনের আর রাজনীতির গতিপথটা ঠিক করে দেয়। এখানে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করার মতো। একদিকে দেখুন, ভোটাররা বিপুল সংখ্যায় ভোট দিচ্ছেন, যা তাদের রাজনৈতিক সচেতনতার একটা বড় প্রমাণ। কিন্তু অন্যদিকে তাদের প্রতিদিনের জীবনে কি আছে? আছে এক গভীর হতাশা, বঞ্চনার অনুভূতি। এই যে দুটো একেবারে বিপরীত স্রোত, এদের টানাপোড়েনের মধ্যেই কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে। যে কোনো রাজনৈতিক কৌশল তৈরি করার আগে প্রথম কাজ হলো সেই জায়গার মাটি আর মানুষকে বোঝা, তাদের শিকড়টাকে চেনা। তো চলুন বর্ধমান উত্তরের একেবারে ভিত্তিটা একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমেই এখানকার জনসংখ্যার গঠনটা একটু বোঝা যাক। বর্ধমান উত্তর একটা পলল সমভূমি এলাকা, যার অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল। এটা পশ্চিমবঙ্গের একটা প্রধান ধান উৎপাদনকারী অঞ্চল, মানে যাকে বলে ধানের গোলা। এখানকার জনসংখ্যার একটা বড় অংশ, প্রায় ৩৯% তফসিলি জাতিভুক্ত এবং ১২% তফসিলি জনজাতি। আর যদি ধর্মের ভিত্তিতে দেখি, তাহলে প্রায় ৮৭% হিন্দু এবং ১১% মুসলিম। এই সংখ্যাগুলোই কিন্তু এখানকার সামাজিক এবং রাজনৈতিক সমীকরণের মূল ভিত্তি। এখন আমরা আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে এখানকার ভোটারদের মনে ঠিক কি কি ক্ষোভ জমে আছে, কোন সমস্যাগুলো তাদের রোজ ভাবাচ্ছে। চলুন এটাকে আমরা একটা অভিযোগের হিটম্যাপ হিসেবে দেখি, মানে কোথায় ক্ষোভের আঁচ সবচেয়ে বেশি। ভোটারদের মূল অভিযোগগুলোকে যদি আমরা সাজাই, তাহলে ৪টে বড় ভাগ দেখতে পাই। প্রথমটা হলো পরিকাঠামো, বিশেষ করে NH-34 এর মতো গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা। দ্বিতীয়টা বিপর্যয় মোকাবেলা, মানে বন্যা ত্রাণ নিয়ে দুর্নীতি আর নদী বাঁধের দুর্বল অবস্থা। তৃতীয়টা সরকারি পরিষেবা, যেমন রেশনের চালের মান খুব খারাপ। আর চতুর্থ প্রশাসন, পঞ্চায়েত স্তরের দুর্নীতি আর পুলিশের নিষ্ক্রিয়তা। এই সব কিছু মিলিয়েই তৈরি হয়েছে এক গভীর হতাশা, যা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছে। মাত্র ৫৪%। এই সংখ্যাটা কি বলছে বলুন তো? এটা বলছে এই এলাকার প্রায় অর্ধেক গ্রামে এখনও পৌঁছনোর জন্য একটা পাকা রাস্তাও নেই। উন্নয়নের দাবি তো অনেক কিছুই করা হয়, কিন্তু এই একটা তথ্যই আসল পরিস্থিতি বা জমিনি হাকিকত কতটা কঠিন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয়, তাহলে অর্থনৈতিক উন্নতিও তো থমকে যায়, তাই না? রেশনের চালের নিম্নমান নিয়ে একটানা অভিযোগ, এটা এখানকার একটা প্রধান স্থানীয় সমস্যা। দেখুন, এই কথাটা শুধু একটা অভিযোগ নয়, এটা আসলে মানুষের পেটের জ্বালার কথা। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দিয়েছে। সরকার যখন খাদ্য সামগ্রী দেয়, তখন তার মান ভালো হওয়াটা সেই মর্যাদারই একটা অংশ। এর সাথে আপোষ করা মানে মানুষের আস্থায় সরাসরি আঘাত করা। এটা শাসনের ব্যর্থতার একটা খুব বড় লক্ষণ। ক্ষোভ তো রয়েছে, কিন্তু ভোটের ফলাফলে তার প্রতিফলন ঠিক কতটা পড়েছে, চলুন এবার আমরা বিগত নির্বাচনগুলোর সংখ্যাতত্ত্বকে একটু গভীরভাবে, মানে ফরেন্সিকের মতো করে বিশ্লেষণ করে দেখি। এই সংখ্যাগুলোই আমাদের বলে দেবে যে হাওয়া ঠিক কোন দিকে বইছে। এই বার চার্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ২০১৬ সালে দেখুন, মূল লড়াইটা ছিল তৃণমূল কংগ্রেস আর CPIM এর মধ্যে। কিন্তু মাত্র ৫ বছরে ২০২১-এ এসে ছবিটা পুরো পাল্টে গেল। CPIM এর ভোট ব্যাঙ্কটা প্রায় পুরোটা ভেঙে বিজেপির দিকে চলে গেল, আর বিজেপি তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে এলো। এটা শুধু একটা আসনে ক্ষমতার বদল নয়, এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে একটা বড়সড় মতাদর্শগত বাকির ইঙ্গিত দেয়।
87.33% ভাবা যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনে এটাই ছিল এখানকার ভোটদানের হার। এই বিপুল সংখ্যক মানুষের ভোট দেওয়া এটাই প্রমাণ করে যে তারা ব্যবস্থার প্রতি উদাসীন নন। তারা একটা পরিবর্তন চান, তারা তাদের আওয়াজটা জোরালোভাবে শোনাতে চান। এই উচ্চ ভোটদানের হার আসলে ভিতরে জমে থাকা ক্ষোভেরই প্রতিফলন। এবার একটু বর্তমান বিধায়ক নিশীথ কুমার মালিকের অবস্থানটা বিশ্লেষণ করা যাক। ওনার শক্তির জায়গাটা কি? তিনি দুবারের বিধায়ক, একজন স্থানীয় মুখ এবং অবশ্যই রাজ্য সরকারের সমর্থন রয়েছে তার পিছনে। কিন্তু এর পাশাপাশি দুর্বলতার দিকগুলো কিন্তু কম নয়। যেমন 4টি ফৌজদারি মামলার অভিযোগ, রাস্তাঘাট বা বন্যা প্রতিরোধে দৃশ্যমান ব্যর্থতা এবং নিজের নামে কোনো বড় প্রকল্প বা সিগনেচার প্রজেক্টের অভাব। এই দুর্বলতাগুলোই কিন্তু বিরোধীদের জন্য রাজনৈতিক সুযোগ তৈরি করে দিচ্ছে। মানুষের যে রাগ, সেটা শুধু একজন বিধায়ক বা একজন নেতার ওপর নয়, রাগটা আসলে পুরো সিস্টেমের ওপর। কেন এই বিশ্বাসের ঘাটতিটা তৈরি হলো সেটা বোঝা খুব জরুরি। সমস্যাটা ব্যক্তির নয়, সমস্যাটা ব্যবস্থার। কাটমানি, এই শব্দটা এখন বাংলার রাজনীতিতে খুব পরিচিত হয়ে গেছে। এটা কিন্তু শুধু সাধারণ ঘুষ নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে পরিণত হয়েছে। স্থানীয় নেতাদের তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা নয়-ছয়, এই সব কিছু মিলিয়ে মানুষের মনে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সেটাই হলো কাটমানি রেজ। আর এই ক্ষোভ থেকে এখন স্বচ্ছ প্রশাসনের দাবিটা আরও জোরালো হচ্ছে। আর 2016 সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই একটা ঘটনাই ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ভাবুন, যখন সুপ্রিম কোর্ট 25,753 জনের চাকরি বাতিল করে দেয়, তখন তো শুধু কিছু মানুষ চাকরি হারায় না, পুরো ব্যবস্থার সততার ওপর একটা বিরাট প্রশ্নচিহ্ন উঠে যায়। এই ঘটনাটা তৃণমূল কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের, বিশেষ করে শিক্ষিত যুব সমাজের আস্থাকে গভীরভাবে আঘাত করেছে। তো এতক্ষণ আমরা সমস্যাগুলো চিহ্নিত করলাম, রোগের ডায়াগনোসিস হলো। এখন সমাধানের কথা ভাবা যাক। শুধু অভিযোগ করে তো লাভ নেই, একটা সুস্পষ্ট এবং কার্যকর কৌশল দরকার। চলুন সুশাসনের জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরি করা যাক। আমরা এখানে একটা 4 স্তম্ভের কৌশলের প্রস্তাব করছি, যার নাম চতুর্মুখ মতবাদ, মানে 4টে মুখ বা দিক থেকে সমস্যাকে মোকাবেলা করা। প্রথম স্তম্ভ আগ্রাসন, দুর্নীতিকে তথ্য দিয়ে সবার সামনে তুলে ধরতে হবে। দ্বিতীয় স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা এবং কেন্দ্রীয় প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের প্রতিশ্রুতি। তৃতীয় উদ্ভাবন, অনুমান নয়, তথ্যের ভিত্তিতে প্রচার চালানো। আর চতুর্থ সুরক্ষা, নারী সুরক্ষা এবং স্থানীয় সংস্কৃতির ওপর জোর দেওয়া। এই 4টি স্তম্ভ একসঙ্গে কাজ করলেই কিন্তু জয়ের পথ তৈরি হতে পারে। ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে এখন আর কাজ হয় না। মানুষের চাই একটা সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা। এই টেবিলটা দেখুন, এটা একটা ডেভেলপমেন্ট প্লেজ শিট। এখানে প্রত্যেকটা প্রকল্পের আনুমানিক খরচ, সময়সীমা এবং তার থেকে সাধারণ মানুষ কী লাভ পাবে, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তার স্পষ্ট উল্লেখ আছে। যেমন 18 কোটি টাকায় NH-34 সারাই করলে নিরাপদ যাত্রা হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। বা 15 কোটি টাকায় দামোদরের বাঁধ মজবুত করলে হাজার হাজার একর জমি বাঁচবে। এটাই হলো ডেটা নির্ভর, পেশাদারিত্বের সঙ্গে শাসন চালানোর পরিকল্পনা। আর এই তথ্য ব্যবহার করার সময় ভারতের ডেটা সুরক্ষা আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতিকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। বেশ, সমস্ত বিশ্লেষণ শেষ। এখন সময় চূড়ান্ত কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার। এত ডেটা, এত অভিযোগ, এত সমীকরণ, সব মিলিয়ে জয়ের পথটা ঠিক কোন দিকে যাচ্ছে? কোন সিদ্ধান্তটা নেওয়া সবচেয়ে যুক্তিযুক্ত হবে? এবার মূল প্রশ্ন, যে প্রার্থী আগে চ্যালেঞ্জ জানিয়েও হেরেছেন, তাকেই আবার টিকিট দেয়া হবে নাকি সম্পূর্ণ নতুন কোনো মুখ আনা হবে? এটা একটা খুব কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর উপরেই কিন্তু নির্বাচনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। আমাদের তথ্যভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী সুস্পষ্ট সুপারিশ হল প্রার্থী বদল করুন। হ্যাঁ, আমি জানি এই সিদ্ধান্তটা কঠিন হতে পারে, কিন্তু পরিস্থিতি এবং ডেটা একটা নতুন মুখের পক্ষেই কথা বলছে। মনে রাখবেন, পুরনো কৌশল দিয়ে নতুন ফলাফল আশা করা যায় না। কেন এই সুপারিশ? তার কারণগুলো খুব স্পষ্ট। প্রথমত, একজন নতুন মুখ আনলে তিনি বর্তমান বিধায়কের তৈরি করা দুর্গে ভাঙন ধরাতে পারবেন। দ্বিতীয়ত, দলের কর্মী আর সমর্থকদের মধ্যে একটা নতুন করে উৎসাহের সঞ্চার হবে। তৃতীয়ত, যারা এখনও সিদ্ধান্ত নেননি সেই সব নিরপেক্ষ ভোটেদের আকর্ষণ করার জন্য একটা নতুন বিকল্প তৈরি হবে।
আর সবচেয়ে বড় কথা, যে প্রার্থী দুবার পরাজিত হয়েছেন তাকে আবার দাঁড় করালে ভোটেদের কাছে একটা দুর্বলতার বার্তা যায়। পরিশেষে একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, নির্বাচন মানেই কিন্তু শুধু জেতা হারা নয়, নির্বাচন হল সুশাসনের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং, তথ্যকে সঠিকভাবে ব্যবহার করে মানুষের সমস্যার সমাধান করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করাই হল আসল উদ্দেশ্য। ডেটা আমাদের পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটতে হবে মানুষের হাত ধরে, তাদের মঙ্গলের জন্য। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে